গণমাধ্যমে সমস্যা সমাধানে আধুনিক তথ্য ব্যবস্থাপনা বললেন তথ্যমন্ত্রী। দুর্নীতি বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ডিসিদের নির্দেশনা। বেইজিংয়ে বাংলাদেশ চীন পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক। বাণিজ্য বিনিয়োগ উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত। খাল খননে চাঁদপুর ও ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত বললেন পানি সম্পদ মন্ত্রী। এবং বজ্রপাতে 5 জেলায় 7 জন নিহত। 24 ঘন্টায় হামে 7 প্রাণহানি। হাসপাতালে ভর্তি 1654 শিশু। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। গণমাধ্যমের সকল সমস্যা সমাধানে একটি আধুনিক তথ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তথ্যমন্ত্রী। এদিকে দুর্নীতি বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান দুদক সচিব মোহাম্মদ খালিদ রহিম। মফিউর রহমানের রিপোর্ট। 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে নির্ধারিত সেশনে অংশ নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। পরে তথ্যমন্ত্রী বলেন, সারা দেশের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন মোকাবেলায় ডিসিদের তৎপরতার আহ্বান জানানো হয়েছে। আমরা একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি এবং এরকম একটা পর্বকে এর আগে খুব ভালোভাবে চিহ্নিত না করার ফলে মিস ইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা। এই সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, অনলাইন সাংবাদিক এবং গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহজে মিডিয়া অনেকে চালু করছেন অনলাইন বেসড, সেখানে কখনো কখনো তাদের মতে এবং তারা এই সমস্যা ফেসও করেন যে এটা আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা এক্সপেকটেশন হলো সাংবাদিক হওয়ার জন্য কি কি একটা নীতিমালা থাকা দরকার। পরে ডিসিদের সঙ্গে বৈঠক করে দুর্নীতি দমন কমিশন। বৈঠক শেষে দুদক সচিব বলেন, জেলা পর্যায়ে দুদক কর্মকর্তা বা সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে কেউ দুর্নীতি করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ, বিশেষ করে আমাদের কর্মকর্তাদের নিয়েও যদি এ ধরনের কোনো প্রচারণা তারা চালায়, অবশ্যই তারা তাৎক্ষণিকভাবে যেন আমাদের 106 যে আমাদের হটলাইন আছে সেখানে যেন জানায়। দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ডিসিদের আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিকারমূলক যে ব্যবস্থাগুলো আছে। পরে সমাপনী অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব ডিসিদের সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক। বুধবার বেইজিংয়ের ঐতিহাসিক দিয়াওইতাই স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এতে উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত সংযোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা গভীরভাবে করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অবকাঠামোগত উন্নয়নে চীনের অব্যাহত সহায়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। অন্যদিকে চীন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, প্রকল্পটি দ্রুতই একনেকে উপস্থাপন করা হবে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এইসব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী এনি। খাল খনন কর্মসূচির উদ্বোধনে সরকার প্রধান আগামী 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী সফর করবেন বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ গড়াই ও মধুমতি নদী। শুষ্ক মৌসুমে এখানে কমে যায় পানির প্রবাহ। সংকট মোকাবিলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রজেক্টটি নিয়ে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দুইটা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। আগামী 5 বছর ব্যাপী সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল কর্মসূচি হাতে নিয়েছি এবং সেই অনুযায়ী তিনি ইতিমধ্যে কয়েকটা জেলায় গিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, নৈতিক অবক্ষয় রোধ করে সামাজিক ও পারিবারিকভাবে শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুসকে এখন থেকে আপহোল্ড করতে হবে থ্রু দিস অর্গানাইজেশন। আর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাই নিচ্ছে সরকার। এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উচ্চমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, এনজিও ও আইএনজিওর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিশ্বে যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট, তবে প্রত্যাবাসন বাস্তবায়ন করতে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ। এত যুদ্ধ সব জায়গায় হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা চাপা পড়ে যাচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যাটা রেলেভেন্ট এবং রোহিঙ্গা সমস্যাটা বাস্তব, এটা রিয়ালিটি পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ। এই জনগোষ্ঠীকে তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই। কাপ্তাই হ্রদ যাতে দূষিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC রাঙ্গামাটির মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে VGF-এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবছর BFDC রাঙ্গামাটি আনুমানিক 60 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করবে বলে জানা গেছে। মনে রাখতে হবে যে এই সম্পদটি আমাদের দেশের সম্পদ, সকলের সম্পদ। এই কাপ্তাই লেক, এটাকে কখনোই আমরা ময়লা আবর্জনা ফেলবো না, এটাকে নোংরা করব না। এটা যদি নিজের থেকে আমরা সচেতন হই তাহলে অনেকাংশেই দেখা যাবে এটা আমরা দূষণমুক্ত রাখতে পারবো। কল্যাণপুর জাহাজবাড়িতে 9 জন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বরে হত্যা মামলার রাজসাক্ষী হওয়ার ইচ্ছার কথা জানান মামলার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। এছাড়া সংরক্ষিত নারী আসনে এনসিপির নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। মুদাসসির আলীর প্রতিবেদন।
2016 সালের 25 জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি আখ্যা দিয়ে 9 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। বুধবার প্রসিকিউশন 1 মাস সময় চাইলে 7 জুন দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে অসুস্থতাজনিত কারণে জামিন চান শাপলা চত্বরের হত্যাযজ্ঞ মামলায় অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। একই সঙ্গে এ মামলার রাজসাক্ষী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি, যদিও তার এই আবেদন গ্রহণ করেননি ট্রাইব্যুনাল। মাননীয় আদালত বলছে যে আপনার তো চিকিৎসা চলছে, তবে সিরিয়াস কিছু তো না, এবং আমাদের অনারেবল আপিল ট্রাইব্যুনালের একজন মাননীয় বিচারপতির নাকি আরও অনেকগুলা ব্লক নিয়েও উনি নিয়মিত কোর্ট করতেছেন, এই ধরনের একটা মতামত উল্লেখ করে মাননীয় অনারেবল ট্রাইব্যুনাল আমার জামিনের আবেদনটা বিবেচনা করেননি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আদালত অবমাননার অভিযোগ তুলে ধরেন প্রসিকিউশন পক্ষ। সবথেকে উনি মারাত্মক যে বক্তব্যটা দিয়েছেন যে আমার এই বক্তব্যে আদালতের কি রায় পরিবর্তন হবে, তাহলে আমি কি বলব? অর্থাৎ আদালতকে উনি চ্যালেঞ্জ করেছেন যে আদালত এই রায় দেয় না, রায় অন্য কোথা থেকে অন্য কেউ দেয়। এই বিষয়টা বলার পর ওনাদের আইনজীবীকে অনারেবল ট্রাইব্যুনাল ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যেটা আপনাদের কাছ থেকে হয়েছে কিনা। ওনারা স্বীকার করলেন, অ্যাপোলজি চাইলেন। অনারেবল ট্রাইব্যুনাল আদেশ দিলেন যে ঠিক আছে, এটা আপনারা ফেরত নেন, কারেকশন করে দেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টকে আমরা দেখাতে সক্ষম হয়েছি, হাইকোর্ট ডিভিশনকে, যে মনিরা শারমিনের যে পদত্যাগপত্রটি ছিল সেটা আসলে একটা টার্মিনেশন ছিল, সেটা সরাসরি একজন এমপ্লয়ির পক্ষ থেকে, এবং এইটা আরপিওর সেই বিধিনিষেধের মধ্যে পড়ে না। সুতরাং মনিরা শারমিন একজন বৈধ প্রার্থী। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে বজ্রপাতে 5 জেলায় 7 জন নিহত হয়েছে। নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলার কয়েক স্থানে বজ্রপাতে 3 কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এইসব ঘটনা ঘটে। নিহতরা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন। অন্যদিকে নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মণ্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সুলতানপুর চর এলাকার মাঠে এই ঘটনা ঘটে। কুড়িগ্রামে নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবায়দুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বদিজমাপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল জামান। এছাড়া সিরাজগঞ্জ ও জামালপুরে 1 জন করে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 5 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে 1654 শিশু। 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হামে 56 জনের মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাঙ্কার জাহাজ এমটি নিনেমিয়া কুতুবদিয়া অ্যাঙ্কারে পৌঁছেছে। দুপুরে জাহাজটির কুতুবদিয়ায় নোঙ্গর করে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষ করে আজই ক্রুড লাইটেনিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ইস্টার্ন রিফাইনারিং বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। কোরবানি পশুর হাট ঘিরে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে রেললাইন ও মহাসড়কের পাশে পশুর হাট বসানোর বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 25টি পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12 এবং উত্তর সিটিতে থাকবে 13টি হাট। এছাড়া গাবতলী স্থায়ী পশুর হাটও থাকছে। বুধবার গাবতলী হাট পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক
শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হবে সরকার। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। হাটগুলোতে ওয়াচ টাওয়ার স্থাপন সহ নকল টাকার ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে, এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে, এবং ইজারদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সড়ক, রেল ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ডাক জীবন বীমা প্রিমিয়াম জমা দিতে এখন আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকরা এখন ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে সহজে এই অর্থ পরিশোধ করতে পারবেন। বুধবার এ বিষয়ে বাংলাদেশ ডাক বিভাগ ও নগদের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ডাক ভবনে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার চুক্তিতে সই করেন। নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অ্যাফেয়ার্সের অফিসার মোহাম্মদ শামসুল ইসলাম। এই সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মুতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান দুদেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে অপারেশন এপিক ফিউরি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করতে পারবে বলে হুমকি দিয়েছেন তিনি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে। যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে অপারেশন এপিক ফিউরি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে। এতে থাকছে আগামী 30 দিনের মধ্যে ইরানের পক্ষ থেকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ তুলে নেবে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করতে পারবে। যুক্তরাষ্ট্রের হুমকি দূর করার পর হরমুজে নিরাপদ ও স্থিতিশীল নৌ চলাচল নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বিসিবির অ্যাডহক কমিটির চতুর্থ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 192 জন কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্রে 12.7 অনুচ্ছেদে অনুযায়ী 3টি ক্যাটাগরিতে এই কাউন্সিলরদের নাম আহ্বান করা হবে। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে তাদের মনোনীত কাউন্সিলরদের নাম চাওয়া হবে। নাম জমা দেওয়ার শেষ সময় আগামী 16 মে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণমাধ্যমের সমস্যা সমাধানে আধুনিক তথ্য ব্যবস্থাপনা বললেন তথ্যমন্ত্রী। দুর্নীতি বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ডিসিদের নির্দেশনা। বেজিংয়ে বাংলাদেশ চীন পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত। খাল খননে চাঁদপুর ও ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজের প্রকল্প বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত বললেন পানি সম্পদ মন্ত্রী। এবং বজ্রপাতে 5 জেলায় 7 জন নিহত। 24 ঘন্টায় হামে 7 প্রাণহানি। হাসপাতালে ভর্তি 1654 শিশু।
এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।